আসসালামু আমি খাদিজা বেগম, প্রভাষক জীববিজ্ঞান, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর কিশোরগঞ্জ। ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদেরকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস থেকে তোমাদেরকে পড়াবো। খেয়াল করো, আমি আজকে তোমাদেরকে কী কী পড়াবো। আমি আজকে তোমাদেরকে পড়াবো প্রাণী কী, প্রাণীর বিভিন্নতা বা প্রাণীর বৈচিত্র্য কী, প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ সম্পর্কে পড়াবো, প্রাণী শ্রেণীকরণের ভিত্তি সম্পর্কে পড়াবো, প্রাণী শ্রেণীকরণের নীতি সম্পর্কে পড়াবো এবং প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে পড়াবো। প্রথমে খেয়াল করো, প্রাণী কি। প্রাণী হচ্ছে সুনির্দিষ্ট আকৃতি সম্পূর্ণ যেসব বহুকোষী জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে বলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যের উপর খাদ্যের জন্য নির্ভরশীল এবং পরিবেশীয় উদ্দীপনায় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়, তাদেরকে প্রাণী বলে। আমি আবারও বলছি, কেন সুনির্দিষ্ট আকৃতি সম্পূর্ণ যেসব বহুকোষী জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না বলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যের উপর খাদ্যের জন্য নির্ভরশীল এবং পরিবেশীয় উদ্দীপনায় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়, তাদেরকে বলা হয় প্রাণী। তারপরে খেয়াল করো, প্রাণীর বিভিন্নতা বা প্রাণীর বৈচিত্র্য। খেয়াল করো, প্রাণীর বিভিন্নতা বা প্রাণীর বৈচিত্র্য সম্পর্কে দেখো, জীববিজ্ঞানীগণ এই পর্যন্ত প্রায় 15 লক্ষেরও বেশি প্রাণী প্রজাতি শনাক্ত করেছে। এসব প্রজাতির মধ্যে নানা কারণে ভিন্নতা দেখা যায়। পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর ও খেচর প্রাণীর মধ্যে যে জিনগত, প্রজাতিগত ও বাস্তু সংস্থানগত ভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে প্রাণীর ভিন্নতা বা প্রাণীর বৈচিত্র্য। দেহের গঠন, বসতি নির্বাচন প্রভৃতি থেকে শুরু করে চলন, খাদ্য গ্রহণ, প্রজনন, পরিযায়ী সহ আরও অনেক বিষয় প্রাণীদের বৈচিত্র্য সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। প্রত্যেক প্রাণী নিজস্ব বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে অন্য প্রাণী থেকে ভিন্ন। পৃথিবীর বিচিত্র পরিবেশের দৃশ্য ও অদৃশ্যমান অসংখ্য প্রাণী বিচরণ রয়েছে। খেয়াল করো, কেউ দল বেঁধে অতল সমুদ্রে, আবার কেউ মাঝ সমুদ্রে বা সমুদ্রপৃষ্ঠে সাঁতার কেটে চলছে, কেউ বা খুব দ্রুত গতিতে, কেউ বা আস্তে বা মন্থর লয়ে মাটির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। কোনো প্রাণী হয়তো গাছের ডালে দোল খাচ্ছে, কেউ ঝাঁকে ঝাঁকে এক দেশ থেকে অন্য দেশে পরিযায়ী হচ্ছে, আবার কেউ এত ছোট যে অনুবীক্ষণিক যন্ত্রের সাহায্য ছাড়া দেখাই যায় না। এদের কেউ হয়তো তৃণভোজী, কেউ মাংসাশী, আবার কেউ সর্বভোজী কিংবা পরজীবী। এই হচ্ছে প্রাণীর বিভিন্নতা বা প্রাণীর বৈচিত্র্য। তারপরে কি করবো, আমি খেয়াল করো, প্রাণী বৈচিত্র্যের প্রকার। প্রাণী বৈচিত্র্যের প্রকারের মধ্যে জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। খেয়াল করো, জিনগত বৈচিত্র্য কি। একই প্রজাতির অন্তর্ভুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে জিনগত পার্থক্যের কারণে উক্ত প্রজাতির প্রাণীদের মধ্যে যে বৈচিত্র্যের উদ্ভব ঘটে তাকে হচ্ছে জিনগত বৈচিত্র্য বলে। এ ধরনের বৈচিত্র্য যেহেতু একই প্রজাতির মধ্যে ঘটে, তাই একে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য বলে। খেয়াল করো, যেমন একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ এবং একজন অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ মানুষ উভয়ই একই প্রজাতির অর্থাৎ হোমোসেপিয়েন্সের অন্তর্গত হওয়া সত্ত্বেও এদের দেহের গঠন, গায়ের রং, চুলের রং ও আকৃতি ইত্যাদিতে অনেক পার্থক্য দেখা যায়। জিনগত পার্থক্যের কারণে এদের মধ্যে বৈচিত্র্যতা দেখা দেয়। সাম্প্রতিক কাল পর্যন্ত এই বৈচিত্র্যের বিষয়টি কেবল গৃহপালিত চিড়িয়াখানা বা উদ্ভিদ উদ্যানের ক্ষেত্রে প্রয়োগ করা হতো। বর্তমানে বন্য প্রজাতির ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। তারপরে খেয়াল করো, প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কি, খেয়াল করো, ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। দুই প্রজাতির প্রাণী কখনই একরকম হয় না। একই ঘনভুক্ত প্রজাতিগুলির মধ্যে ক্রোমোজোম সংখ্যা ও আঙ্গিক গঠন যথেষ্ট পার্থক্য দেখা যায়। এ ধরনের বৈশিষ্ট্যকে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্যও বলা হয়। যেমন খেয়াল করো, রয়্যাল বেঙ্গল টাইগার
এবং সিংহ একই গণভুক্ত দুটি ভিন্ন প্রজাতির প্রাণী। এদের মধ্যে গণপর্যায়ে বৈশিষ্ট্যপূর্ণ মিল থাকলেও প্রজাতি পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা ও জিনের বিন্যাস ভিন্ন হওয়ার ফলে এদের বৈচিত্র্যগুলির মধ্যে প্রজাতিগত বৈচিত্র্য বিরাজ করছে। এই হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তারপর হচ্ছে কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য দিয়ে খেয়াল করো, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ুর সাথে জীবজগতের মিথস্ক্রিয়ায় ভিন্ন ভিন্ন পরিবেশীয় একক বা বায়ন সৃষ্টি হয়। যেমন মরুভূমির বায়ন, বনভূমি বায়ন, তৃণভূমি বায়ন ইত্যাদি। প্রতিটি বায়নে নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত বৈশিষ্ট্যময় জীব রয়েছে। বিভিন্ন বায়নে বসবাসকারী জীবের বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। যেমন খেয়াল করো, তুন্দ্রা বায়নের শ্বেতবালক এবং বনভূমি বায়নের বালক মধ্যে এই বৈচিত্র্যটাই হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের একটি উদাহরণ। তারপর কি প্রাণী শ্রেণীকরণের ভিত্তি। খেয়াল করো প্রাণী শ্রেণীকরণের ভিত্তি। প্রাণী শ্রেণীকরণের ভিত্তির অনেক আছে, যেমন বিভিন্ন তল, ভ্রূণস্তর, প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, সিলম, নটকট এগুলির ভিত্তিতে প্রাণী শ্রেণীকরণ করা হয়েছে। খেয়াল করো প্রাণী শ্রেণীকরণের ভিত্তি। প্রত্যেক প্রাণীরই নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে। এসব বৈশিষ্ট্য আকৃতি, গঠন, দৈহিক প্রতিসাম্য, দেহের খণ্ডকায়ন, দেহ গহ্বর, লিঙ্গ, জীবনচক্র মানে প্রভৃতির মাধ্যমে প্রকাশিত হয়। শ্রেণীকরণের প্রয়োজনে প্রাণীদেহের এসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয়। প্রাণী শ্রেণীকরণের ভিত্তিগুলি হলো, খেয়াল করো কি বললাম আমি, বিভিন্ন তল, ভ্রূণস্তর, প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, সিলম এবং নটকট। প্রথমে খেয়াল করো বিভিন্ন তল। বিভিন্ন তল কি দেখো, বিভিন্ন তল নির্দেশ করতে কতগুলো শব্দ প্রয়োগ করা হয়। যেমন অগ্র বলতে কি বোঝায়, মাথার প্রান্ত বা প্রান্তের দিক। আবার পশ্চাৎ শব্দটি ব্যবহার করে, পশ্চাৎ কি লেজের প্রান্ত বা প্রান্তের দিক। আবার পৃষ্ঠীয় শব্দটা ব্যবহার করে, যেমন পিঠ বা পৃষ্ঠভাগ। আবার অনেক সময় অঙ্ক শব্দটি ব্যবহার করা হয়, যেমন পেট বা তলদেশ। আবার পার্শ্বীয় শব্দটি ব্যবহার করা হয়, যেমন এক পাশ বা পাশের দিক। মধ্যভাগ শব্দটি ব্যবহার করা হয়, যেমন দেহের মধ্য রেখা বরাবর বোঝায়। এই হচ্ছে বিভিন্ন তল। তারপর হচ্ছে কি ভ্রূণস্তর। ভ্রূণস্তর কি খেয়াল করো, যৌন জননে অংশগ্রহণকারী প্রাণীতে শুক্রাণু ও ডিম্বাণুর নিউক্লিয়াসের একীভবনের ফলে জাইগোট সৃষ্টি হয়। জাইগোট ক্রমাগত বিভক্ত হয়ে পরিপুষ্টনের মাধ্যমে ভ্রূণ সৃষ্টি করে। ভ্রূণের যেসব প্রশস্ত থেকে ভবিষ্যতের বিভিন্ন টিস্যু ও অঙ্গ পরিস্ফুটিত হয় সেগুলিকে বলা হয় ভ্রূণস্তর। যেসব প্রাণীর ভ্রূণে দুটি মাত্র কোষস্তর থাকে, যেমন অ্যাক্টোডার্ম ও অ্যান্ডোডার্ম, সেগুলোকে দ্বিস্তর বিশিষ্ট প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী বলে। এই ডিপ্লোব্লাস্টিক প্রাণী বা এই দুই স্তরের মাঝে মানে অ্যাক্টোডার্ম ও অ্যান্ডোডার্মের মাঝে অকোষীয় জেলির মতো মেসোগ্লিয়া থাকে। নিডিরিয়া পর্বের সব প্রাণী দ্বিস্তর বিশিষ্ট। আবার অন্যদিকে খেয়াল করো, যেসব প্রাণীর ভ্রূণের কোষগুলো তিনটি স্তরে সাজানো থাকে সেসব প্রাণী হচ্ছে ত্রিস্তর বিশিষ্ট বা ট্রিপ্লোপ্লাস্টিক প্রাণী। নিডিরিয়া পর্বের পরে যত পর্ব আছে সব প্রাণী ট্রিপ্লোব্লাস্টিক। এদের ভ্রূণীয় কোষগুলো অ্যাক্টোডার্ম, মেসোডার্ম ও অ্যান্ডোডার্ম এই তিনটি স্তরে সাজানো থাকে। এই তিনটি স্তর থেকেই বিভিন্ন অঙ্গ পতঙ্গের সৃষ্টি হয়। যেমন খেয়াল করো, অ্যাক্টোডার্ম থেকে এপিডার্মিস, স্নায়ুতন্ত্র, সংবেদী অঙ্গ ইত্যাদি সৃষ্টি হয়। আবার মেসোডার্ম থেকে পেশিতন্ত্র, কঙ্কালতন্ত্র, সংবহনতন্ত্র ইত্যাদি সৃষ্টি হয়। এবং একইভাবে অ্যান্ডোডার্ম থেকে তৈরি হয় পৌষ্টিক নালী, স্নায়ুতন্ত্র ইত্যাদি। এই হচ্ছে কি ভ্রূণস্তর। তারপরে খেয়াল করো ভ্রূণস্তর ফলে কি প্রতিসাম্য। প্রতিসাম্য কি খেয়াল করো, প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। আমি আবার বলছি, প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়।
যেসব প্রাণীর আবার খেয়াল করো, যেসব প্রাণীর দেহকে কোনো না কোনো অক্ষ বা তল বরাবর সমান অংশে ভাগ করা যায় তাদের প্রতিসম প্রাণী বলে। আর যাদের এরূপ বিভাজন হয় না, মানে কোনো তলে ভাগ করা যায় না, তাদেরকে বলা হয় অপ্রতিসম প্রাণী। প্রাণীদেহের বিভিন্ন রকমের প্রতিসাম্য দেখা যায়। কি কি খেয়াল করো? গোলীয় প্রতিসাম্য। কি গোলীয় প্রতিসাম্য? খেয়াল করে, একটি গোলককে যেভাবে কেন্দ্রের মধ্যে দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সমান সদৃশ বা সমান অংশে ভাগ করা যায়, তেমনইভাবে কোনো প্রাণীদেহকে যদি ভাগ করা যায় তখন তাকে গোলীয় প্রতিসাম্য বলে, যেমন বল বক্স। তারপর হচ্ছে কি কোরীয় প্রতিসাম্য। কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ দুইয়ের বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, সেই ধরনের প্রতিসাম্যকে কোরীয় প্রতিসাম্য বলে। খেয়াল করো কোন কোন প্রাণী কোরীয় প্রতিসাম্য? হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমাল ও এদের সম্পর্কিত গোষ্ঠীভুক্ত যত প্রাণী আছে তাদের কি অনুলম্বের অক্ষে এক প্রান্তে মুখ অবস্থিত, সেসব প্রাণীতে কোরীয় প্রতিসাম্য দেখা যায়। হচ্ছে কোরীয় প্রতিসাম্য। বা আরেকটি প্রতিসাম্য দেখা যায়, সেটি হচ্ছে দ্বিকোরীয় প্রতিসাম্য। কোনো প্রাণীদেহে যখন কোনো অঙ্গের সংখ্যা একটি কিংবা একজোড়া হওয়ায় অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর শুধু দুটি তল পরস্পর সমকোণে অতিক্রম করতে পারে, ফলে ওই প্রাণীদেহে চারটি সদৃশ অংশে বিভক্ত হতে পারে। এই ধরনের প্রতিসাম্য হচ্ছে দ্বিকোরীয় প্রতিসাম্য। যেমন নিটোফোরা জাতীয় প্রাণীদেহে এরকম দ্বিকোরীয় প্রতিসাম্য দেখা যায়। যেমন নিটোফোরা মৌলিকভাবে ওরীয় প্রতিসাম্য হলো দুটি কোষিকা থাকায় এরা দ্বিকোরীয় প্রতিসম প্রাণী। তারপর হচ্ছে আরেকটি প্রতিসাম্যতা দেখা যায়, সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যখন কোনো প্রাণীর দেহকে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর শুধু একবার ডান ও বাম পাশে দুটি সমান অংশে ভাগ করা যায়, তখন তাকে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলে। যেমন প্রজাপতি, ব্যাঙ ও মানুষ ইত্যাদিতে দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়। তারপর হচ্ছে কি খণ্ডকায়ন। না, আরেকটি প্রতিসাম্য আছে, খেয়াল করো, অপ্রতিসাম্য কাকে বলে? যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বা দেহতল বরাবর সেট করলেও একবারও সদৃশ দুটি অংশে ভাগ করা যায় না, তাকে অপ্রতিসাম্য প্রাণী বলে। যেমন শামুক এবং স্পঞ্জ। তারপর হচ্ছে কি খণ্ডকায়ন। খেয়াল করো, খণ্ডকায়ন কি? কোনো প্রাণীর দেহে যদি অনুলম্ব অক্ষ বরাবর একই ধরনের খণ্ডকের ক্রমিক পুনরাবৃত্তির ফলে গঠিত হয়, তখন এই অবস্থাকে খণ্ডকায়ন বা মেটামরিজম বলে। এক্ষেত্রে দেহ গঠনকারী প্রত্যেক অংশ হচ্ছে এক একটি খণ্ড। খণ্ডকায়ন বাহ্যিক বা অভ্যন্তরীণ হতে পারে, কিংবা একই প্রজাতিতে বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের হতে পারে, যেমন কেঁচোর খণ্ডকায়ন। তারপর হচ্ছে কি অঞ্চলায়ন। অঞ্চলায়নকে খেয়াল করো, আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর দেহে বাহ্যিকভাবে খণ্ডকায়িত হলেও অধিকাংশ ক্ষেত্রে খণ্ডগুলো স্পষ্ট নয়, বরং দেহের বিভিন্ন জায়গায় কিছু খণ্ড একত্রিত হয়ে দেহের কয়েকটি নির্দিষ্ট অঞ্চল গঠন করে। এভাবে সৃষ্ট প্রত্যেকটি অঞ্চল ট্যাগমা নামে পরিচিত। ট্যাগমা সৃষ্টির মাধ্যমে দেহের অঞ্চলীকরণকে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন বলে। আর্থ্রোপোডা শ্রেণীবিন্যাসের অঞ্চলায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রাস্টাসীয় আর্থ্রোপোডা যেমন চিংড়িতে মস্তক ও বক্ষ অঞ্চলের দেহখণ্ডগুলো একত্রে মিলিত হয়ে শিরোবক্ষ এবং উদর অঞ্চলের খণ্ডগুলো মিলিত হয়ে উদর গঠন করে। এই হচ্ছে দেহের শিরোবক্ষ, মানে ক্রাস্টাসীয় দেহের শিরোবক্ষ উদর নামে ট্যাগমা দেখা যায়। এই হচ্ছে অঞ্চলায়ন। তারপর হচ্ছে গিয়ে আবার কিছু প্রাণী আছে, দেখো ইনসেক্টা শ্রেণীর প্রাণীতেও দেহখণ্ডগুলো মিলিত হয়ে মস্তক, বক্ষ ও উদর নামে তিনটি সুস্পষ্ট ট্যাগমা সৃষ্টি করে। তারপর হচ্ছে কি সিলম। সিলম কি খেয়াল করো, সিলম হচ্ছে এমন কোনো দেহগহ্বর যা ম্যাসোডার্ম থেকে উদ্ভূত এবং পেরিটোনিয়াম নামে
মেসোডার্মাল কোষস্তরে আবৃত। সিলোমের বিভিন্নতার ভিত্তিতে প্রাণীর বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা যায়, প্রাণীদেরকে বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা যায়। যেমন এসিলোমেট, এদের দেহে সিলোমের পরিবর্তে ভ্রূণীয় পরিপুষ্টনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটি মেসোডার্মাল স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। কি কি কোন কোন পর্বের প্রাণী থাকে খেয়াল করো, পোরিফেরা, নিডেরিয়া, নিটোফোরা, তারপর হচ্ছে প্লাটিহেলমিনথেস প্রভৃতি পর্বভুক্ত প্রাণীরা হচ্ছে কি এই এসিলোমেট যুক্ত। আরেকটি সিলোম দেখা যায়, সেটা হচ্ছে সিডোসিলোমেট। এইসব প্রাণীও হচ্ছে সিলোমবিহীন, তবে ভ্রূণীয় পরিপুষ্টনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থান থেকে ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে, কিন্তু কোষগুলো কখনো পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। কি করে? কোষগুলো কখনো পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। দেখো তো, নেমাটোডা এবং রোটিফেরা পর্বভুক্ত প্রাণী এই প্রকৃতির হয়ে থাকে। আরেকটি সিলোম দেখা যায়, সেটা হচ্ছে ইউসিলোমেট। এরা প্রকৃত সিলোমযুক্ত প্রাণী, কারণ ভ্রূণীয় মেসোডার্ম অভ্যন্তর থেকে গহ্বর রূপে সিলোম উদ্ভূত হয় এবং চাপা মেসোডার্মাল এপিথেলিয়াম কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। এদের উন্নত প্রাণীও মনে করা হয়, যেমন মোলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা পর্বভুক্ত প্রাণী হচ্ছে কি ইউসিলোমেট। এই হচ্ছে সিলোম। তারপর হচ্ছে কি নটোকট। নটোকটকে খেয়াল করো, নটোকট হচ্ছে নটোকটের উপস্থিতি ও অনুপস্থিতির ভিত্তিতে প্রজাতিকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নন কর্ডেট, আর একটা হচ্ছে কি কর্ডেট। খেয়াল করো তাদের নন কর্ডেট কি? নন কর্ডেট হচ্ছে এদের দেহে কখনোই নটোকট থাকে না, যেমন কেঁচো, ঘাসফড়িং, মশা ইত্যাদি। আর কর্ডেট হচ্ছে কি এসব প্রাণীর দেহে সারা জীবন অথবা শুধুমাত্র ভ্রূণ অবস্থায় নটোকট থাকে, যেমন অ্যাসিডিয়া, ব্যাঙ, সাপ, মানুষ ইত্যাদি। এই হচ্ছে কি আমি যা পড়ালাম হচ্ছে প্রাণী শ্রেণীকরণের ভিত্তি। এখন আমি পড়াবো প্রাণী শ্রেণীকরণের নীতি। খেয়াল করো প্রাণী শ্রেণীকরণের নীতি। শ্রেণীকরণ একটি সুসংবদ্ধ বিজ্ঞান। অনেক নীতি মেনে শ্রেণীকরণ সম্পূর্ণ করতে হয়, যেমন শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য, তারপর হচ্ছে কি শনাক্তকরণ, ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক করতে, তারপর হচ্ছে নামকরণ এবং সংরক্ষণ। এই নিয়মগুলি মেনে কি করতে হয়? প্রাণীর শ্রেণীকরণ করতে হয়। প্রথম খেয়াল করো শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য কি? একটি ট্যাক্সন সদস্যের যে বৈশিষ্ট্য অন্য ট্যাক্সন থেকে তাকে পৃথক করতে পারে বা পৃথক করার সম্ভাবনা দেখাতে পারে, সেটিকে ট্যাক্সনের শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্য বলে। তারপর হচ্ছে কি শনাক্তকরণ। শনাক্তকরণ কি? শ্রেণীবদ্ধগত বৈশিষ্ট্যের আলোকে পর্যবেক্ষণে থাকা কোনো ট্যাক্সন সদস্য পরিচিত বা আগে বর্ণিত হয়েছে এমনও হতে পারে, কিংবা অপরিচিত হতে পারে। তার অর্থ এই নয় যে এটি একটি নতুন ট্যাক্সন, তাই সম্পর্কযুক্ত অন্যান্য প্রাণীর সাথে তুলনামূলক বর্ণনার আলোকে নমুনা প্রাণীকে শনাক্ত করতে হয়। এই হচ্ছে শনাক্তকরণ। তারপর হচ্ছে কি ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি। যেসব প্রাণী বা প্রাণী গোষ্ঠীকে শ্রেণীকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধাপে অর্থাৎ ক্যাটাগরি বা র্যাঙ্কের অন্তর্ভুক্ত করা হয়, সেসব প্রাণী গোষ্ঠীকে ট্যাক্সন বলে আর ট্যাক্সন হচ্ছে কি খেয়াল করো শ্রেণীবদ্ধগত একক, অর্থাৎ শ্রেণীকরণের ব্যবহৃত প্রত্যেকটি ক্যাটাগরিভুক্ত প্রাণীর জনগোষ্ঠী বা জনগোষ্ঠী বর্গকে এক একটি ট্যাক্সন বলে। খেয়াল করো বিবর্তনিক সম্পর্কিত এবং অভিন্ন বৈশিষ্ট্যগুলি বহনকারী প্রাণীগুলিকে এক একটি শ্রেণীবদ্ধগত ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। শ্রেণীকরণের র্যাঙ্ক বা ক্যাটাগরি হচ্ছে 7টি, যথা কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস। এই হচ্ছে ক্যাটাগরিকরণ বা র্যাঙ্ক ভুক্তি। তারপর হচ্ছে কি নামকরণ। নামকরণকে খেয়াল করো কোনো বিশেষ প্রাণী বা প্রাণী গোষ্ঠীর নির্দিষ্ট নামে শনাক্তকরণের পদ্ধতিতে বলা হয় নামকরণ। ব্যাপক তথ্য অনুসন্ধানের পর কোনো প্রাণী নতুন প্রমাণিত হলে উক্ত প্রাণীকে ICZN এর নিয়ম অনুযায়ী নামকরণ করতে হবে। সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়ার সর্বপ্রথম
নামকরণের একটি পদ্ধতি প্রবর্তন করেন। একে দ্বিপদ নামকরণের পদ্ধতির নামে পরিচিত। এই হচ্ছে নামকরণ। তোমরা নামকরণ সম্পর্কে নবম দশম শ্রেণীতে অনেকটা পড়ে এসেছো, তাই আর আমি এটা নিয়ে আজকে ডিটেলস বলবো না। তারপরে খেয়াল করো সংরক্ষণ কি। সংরক্ষণ হচ্ছে শ্রেণীবিন্যস্ত নমুনাকে বিস্তারিত তথ্য সহ, যেমন সংগ্রহকারীর নাম, সংগ্রহের স্থান, সময়, তারিখ ইত্যাদি সংরক্ষণ করতে হয়, যাতে অন্যান্য নমুনা শনাক্তকরণ সহায়ক হয়। এ কারণে বিভিন্ন দেশের প্রাপ্ত প্রাণীর নমুনা প্রাকৃতিক জাদুঘর, বিশ্ববিদ্যালয়ে বা কলেজের বিভাগীয় সংরক্ষণশালায় সরকারি অনুমোদন সাপেক্ষে সংরক্ষণ থাকে বা সংরক্ষিত থাকে। নমুনাটি হতে পারে স্টাফ করা প্রাণী, চামড়া কিংবা বিভিন্ন অংশ বা কঙ্কাল। প্রাণীদেহে শুকনা বা তরলে দুইভাবে সংরক্ষণ করা যায়। ফরমালিন ও অ্যালকোহল হচ্ছে সংরক্ষণের ভালো তরল মাধ্যম। এই হচ্ছে সংরক্ষণ। তারপর খেয়াল করো প্রাণী শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। প্রাণী শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তাকে খেয়াল করো। প্রাণী শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হচ্ছে তথ্যীয় এবং ফলিত উভয় প্রকারই প্রাণী শ্রেণীবিন্যাসের